সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলে পরিচালিত নতুন এক গবেষণায় দেখা গেছে ২৭% ইসরায়েলি অর্থাৎ ৪ জনের মধ্যে একজন ইসরায়েল ছাড়ার কথা বিবেচনা করছেন, যদিও তাদের বেশিরভাগই মনে করেন ব্যাপক হারে অভিবাসন রাষ্ট্রের ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ডেমোক্রেসি ইনস্টিটিউট পরিচালিত জরিপে ৭২০ জন ইহুদি ও ১৮৭ জন আরব নাগরিক অংশ নেন। ফলাফলে দেখা যায় আরব ইসরায়েলিদের মধ্যে ৩০% এবং ইহুদিদের মধ্যে ২৬% দেশ ছাড়তে চান। জরিপে আরও দেখা গেছে যারা নিজেদের কম ধর্মীয় হিসেবে পরিচয় দেন তাদের অভিবাসনের প্রবণতা বেশি। দেশ ছাড়ার কথা ভাবা ইহুদিদের ৬৯% এবং আরবদের ৬২.৫% বলেছেন বিদেশে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ নেই, তারা শুধু ইসরায়েল থেকে বেরিয়ে যেতে চান। দীর্ঘ ১৮ মাসের বহুমুখী যুদ্ধ, ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষ এবং গাজায় হামাসের সঙ্গে নাজুক যুদ্ধবিরতির আগে জরিপটি সম্পন্ন হয়। অভিবাসনের চিন্তায় থাকা ব্যক্তিদের মধ্যে উদারপন্থী ইহুদিরা সবচেয়ে বেশি, প্রায় ৩৯%। তরুণদের ক্ষেত্রে এই হার পৌঁছেছে ৬০%। উচ্চ আয় বা বিদেশি পাসপোর্টধারীদের মধ্যে তা বেড়ে দাঁড়িয়েছে ৮০%। আরব ইহুদি উভয় সম্প্রদায়ের উচ্চশিক্ষিত ও ভালো আয়ের মানুষদের মধ্যে দেশ ছাড়ার প্রবণতা বেশি। দ্বৈত নাগরিকত্বধারীরা দেশে থাকার বিষয়ে বেশি দ্বিধায় থাকলেও গবেষণায় দেখা গেছে ইসরায়েলে জন্ম নেওয়া নাগরিকদের অভিবাসনের ইচ্ছা বিদেশে জন্ম নেওয়া নাগরিকদের তুলনায় বেশি। জরিপ অনুযায়ী ইহুদিদের ৪২% এবং আরবদের ৩৩% ইসরায়েলের বর্তমান অবস্থাকে খুব খারাপ বলে মনে করেন। জীবনযাত্রার ব্যয়, নিরাপত্তা, রাজনৈতিক সংকট ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বিষয়গুলো দেশ ছাড়ার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে। দেশ ছাড়ার সম্ভাব্য গন্তব্য হিসেবে ইউরোপীয় ইউনিয়ন সবচেয়ে জনপ্রিয়, এর হার ৪৩%। এরপর উত্তর আমেরিকা ও কানাডা যেতে চান ২৭%। বিশ্লেষকরা বলছেন নিজের এবং পরিবারের জন্য অনিরাপদ হয়ে উঠেছে ইসরায়েল। যে হারে নাগরিকরা ইসরায়েল ছাড়তে চান তাতে অবৈধ দেশটির অস্তিত্ব আক্ষরিক অর্থেই বড় ধরনের হুমকিতে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর অপারেশনস বিভাগের সাবেক প্রধান জেনারেল ইসরায়েল চিফ এক বিবৃতিতে বলেছেন, গত ৩ বছর ধরে ইসরায়েল বিপজ্জনক সংকটের মধ্যে রয়েছে। ওই সংকটের কারণে আইনি পরিবর্তন, ৭ অক্টোবরের আল-আকসা ফ্লাড অভিযান এবং গাজা যুদ্ধের ফলাফল। তবে এর চেয়েও বিপজ্জনক বিষয় হল অভ্যন্তরীণ বিরোধ এবং ক্রমবর্ধমান ঘৃণা। সাবেক এই ইহুদিবাদী জেনারেল আরও বলেন, এসব চ্যালেঞ্জ অতিক্রম করতে হলে পথ সংশোধন জরুরি, আর সেজন্য বর্তমান রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যেও পরিবর্তন আনা প্রয়োজন। তিনি এর আগেও গাজা যুদ্ধ সম্পর্কে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নীতি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী এমন একটি বিজয়ের চিত্র খুঁজছেন যা বাস্তবে গাজা যুদ্ধে নেই। গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, এই পদ্ধতি বহু সমস্যার সৃষ্টি করেছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির আল-আকসা ফ্লাড অভিযানে ব্যর্থতার কারণে বেশ কয়েকজন সেনা কমান্ডারকে অপসারণ ও তিরস্কার করেছেন। প্রতিবেদন অনুযায়ী কিছু কর্মকর্তাকে রিজার্ভ সার্ভিস থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তারা আর সেনাবাহিনীতে কাজ করবেন না। বেশ কয়েকজন কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে এবং একজন পদত্যাগ করেছেন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক মুখপাত্র ড্যানিয়েল হাগারি স্বীকার করেছেন, ইসরায়েল সোশ্যাল মিডিয়ার যুদ্ধে হেরে গেছে। তিনি বলেন, সামাজিক মাধ্যমগুলো ইসরায়েলের জন্য সবচেয়ে বিপজ্জনক হুমকি হয়ে দাঁড়িয়েছে, কারণ বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের ওপর এসব প্ল্যাটফর্মের প্রভাব সবচেয়ে বেশি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি হিজবুল্লাহর সিনিয়র সামরিক কমান্ডার হাইসম আলী তাবাতাবাই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, তার শাহাদাত এই অঞ্চল এবং মুসলিম উম্মার ভবিষ্যতের জন্য কৌশলগত সম্পদ হিসেবে পরিগণিত হবে এবং এটি ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠবে। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাবাতাইকে হত্যা কোনো শক্তির প্রদর্শন নয়, বরং এটি শত্রুর দুর্বলতা ও অসহায়ত্বের স্পষ্ট প্রমাণ। বিবৃতিতে আরও বলা হয়, এই অঞ্চলের জনসাধারণ এবং প্রতিরোধ অক্ষের ইমানি মনোবলের কাছে ইসরায়েল ব্যর্থ হয়েছে। আইআরজিসি জোর দিয়ে জানায়, হিজবুল্লাহ ও প্রতিরোধ অক্ষের প্রতিশোধ নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে এবং সঠিক সময় এলে সন্ত্রাসী আগ্রাসনের জবাবে বিধ্বংসী প্রতিক্রিয়া দেওয়া হবে।
বিবৃতিতে যুক্তরাষ্ট্র সমর্থিত জায়নবাদী গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সংগঠনগুলোর নিরাপত্তা ও নিষ্ক্রিয়তার সমালোচনা করে আইআরজিসি বলেছে, আন্তর্জাতিক অঙ্গনে দায়বদ্ধতার অভাবের মধ্যেই অপরাধ বাড়ছে। এর আগে হিজবুল্লাহ নিশ্চিত করেছে তাদের শীর্ষ সামরিক কমান্ডার হাইসম আলী তাবাতাবাই বৈরুতের দক্ষিণাঞ্চলীয় হরাত হরেইখ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় শহীদ হন। রোববার বিকেলে হারেত হরেইকের আল আরিদ সড়কে একটি আবাসিক ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় ইসরায়েলে বিমান হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এতে ৫ জন নিহত হন এবং ২৮ জন আহত হয়েছেন। হিজবুল্লাহর এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের সব হিসাব ভুল প্রমাণিত হয়েছে। দখলদার শাসকরা মনে করেছিল হিজবুল্লাহর উচ্চপদস্থ নেতা ও সামরিক কমান্ডারদের হত্যা ইসরায়েলকে বিজয়ের পথে এগিয়ে নিয়ে যাবে। হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান শেখ আলী দামোস সোমবার বলেন, ইসরায়েলিদের ভুল হিসাব ও বারবার ব্যর্থতার কারণ হলো তারা বুঝতে পারছে না কমান্ডারদের টার্গেট কিলিং করে আন্দোলন দুর্বল হবে না। এ ধরনের হত্যাকাণ্ড কেবল আন্দোলনের দৃঢ়তা ও ইসরায়েলি দখলদারিত্বের মোকাবেলার সংকল্পকে আরও শক্তিশালী করবে। হাইসম আলী তাবাতাবাইর জানাজায় ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন হত্যার কঠোর জবাব দেওয়ার বিষয়ে বিবেচনা করছে। তিনি হিজবুল্লাহর প্রতিরোধের প্রতি এবং শহীদদের বীরত্বপূর্ণ উত্তরাধিকার রক্ষা করার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, যা আপনারা শুরু করেছিলেন তা আমরা সম্পন্ন করব এবং লেবানন ও মুসলিম জাতিকে রক্ষা করতে সবসময় ময়দানে থাকব। হামাসের মুখপাত্র হাজেম কাশেম সোমবার জানিয়েছেন, কায়রোতে হামাসের প্রতিনিধি দলের উপস্থিতি প্রমাণ করছে হামাস মধ্যস্থতাকারীদের সঙ্গে যৌথভাবে গাজার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে অগ্রসর হতে আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, চুক্তির দ্বিতীয় ধাপ জটিল এবং আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। তবে ইসরায়েল এখনও চুক্তি লঙ্ঘন অব্যাহত রেখেছে। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলের অব্যাহত লঙ্ঘন যুদ্ধবিরতি চুক্তিকে দুর্বল করতে পারে। বিষয়টি আমরা মধ্যস্থতাকারীদের কাছে স্পষ্ট করেছি। তিনি বলেন, দখলদার বাহিনী প্রতিদিন গাজার ওপর আগ্রাসন বাড়িয়ে চলেছে। রোববার হামাসের প্রতিনিধি দল মিশরের গোয়েন্দা সংস্থা প্রধান হাসান রাশাদের সঙ্গে কায়রোতে বৈঠক করে। বৈঠকে গাজার যুদ্ধবিরতি চুক্তি ও উপত্যকার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংগঠনের লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ দরবেশ। সঙ্গে ছিলেন খালিদ মিশাল, খলিল আল হাইয়া, নিজার আওয়াদ আল্লাহ, জাহির জাবারিন এবং রাজনৈতিক ব্যুরোর সদস্য ড গাজী হামাদ। বৈঠকে চুক্তির অগ্রগতি, গাজার পরিস্থিতি এবং দ্বিতীয় ধাপের প্রকৃতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হামাস নিশ্চিত করেছে প্রথম ধাপ বাস্তবায়নে তাদের অঙ্গীকার অব্যাহত রয়েছে এবং ক্রমাগত জায়নবাদী লঙ্ঘন বন্ধ করার ওপর জোর দেওয়া হয়েছে। প্রতিনিধি দল রাফার হলুদ লাইনের পেছনে আটকে পড়া আল কাসাম ব্রিগেডসের যোদ্ধাদের নিরাপদে সরে আসা নিয়ে আলোচনা করেছে। হামাস এ বিষয়ে মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। হামাস বিরোধী কিছু ফিলিস্তিনি গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করছে ইসরায়েল, এমন প্রতিবেদনগুলোকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে রাশিয়া। মস্কো বলেছে, এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মধ্যপ্রাচ্য বিষয়ক অধিবেশনে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেভেনজিয়া বলেন, হামাসের বিরুদ্ধে লড়াই করতে কিছু ফিলিস্তিনি গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করছে ইসরায়েল। এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে। নেভেনজিয়া ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গাভিরের বিতর্কিত মন্তব্যেরও নিন্দা জানিয়েছেন। বেন গাভির ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানিয়েছেন। নেভেনজিয়া বলেন, বেন গাভিরের প্রচারণামূলক বক্তব্য কোনোভাবে স্থায়ী শান্তি প্রক্রিয়ায় অবদান রাখে না। তিনি সব পক্ষকে সতর্কতা ও সদিচ্ছার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সংঘাত পুনরায় উদ্রেক করতে পারে এমন যে কোনো পদক্ষেপ থেকে আমাদের বিরত থাকতে হবে। নেভেনজিয়া আরও বলেন, গাজায় যে কোনো আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীকে কার্যকর হতে হলে তাকে অবশ্যই ফিলিস্তিনিদের সহযোগিতার পক্ষে কাজ করতে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।